2 মাস পর সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ফের শুরু হলো ভ্যাকসিন নিবন্ধন। আবেদন করতে পারবেন 35 বছরের বেশি বয়সের সবাই। এবং স্বাধীনতার প্রায় 250 বছরেও অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন কোটি মানুষ। খোলা আকাশের নিচে থাকছেন লাখ লাখ বাসিন্দা, অনাহারে অনেকেই। ইউরোর ফাইনালে ওঠায় উচ্ছ্বাসের শেষ নেই ইতালির ফুটবল ভক্তদের। ট্রফি জয়ের স্বপ্ন আরও বড় হয়েছে তাদের। এদিকে ওয়েম্বলে থেকে হতাশ হয়ে ঘরে ফিরেছেন স্পেনের সমর্থকরা। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। 2012 ইউরোর প্রতিশোধ নিয়েছে ইতালি। উইম্বলিতে নীলদের উৎসব, স্নায়ুচাপ পেরিয়ে সাফল্যের হাসি চওড়া ইতালিয়ানদের। স্টেডিয়ামে খেলা দেখতে আসা ইতালি সমর্থকরা ঘরে ফেরেন সুখ স্মৃতি নিয়ে। আর্জুরিদের পারফরমেন্সে ট্রফি জয়ের বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছে তাদের। ফাইনালে ইংল্যান্ড কিংবা ডেনমার্ক যে দলই আমাদের প্রতিপক্ষ হোক, ট্রফি আমাদের ঘরেই যাবে। আমরা খুবই খুশি। দল যেভাবে খেলেছে তা এক কথায় অসাধারণ। আমি খুবই হতাশ। আশা ছিল আমরাই ফাইনাল খেলবো, কিন্তু সেটা হলো না। ইতালি ভালো খেলেছে। অন্যদিকে স্প্যানিশদের চোখে মুখে স্পষ্ট হতাশা। এনরিকের দলটা আশা দেখিয়েছিল তাদের, যা ভেঙ্গে চুরমার উইম্বলিতে। কোনোভাবে ইতালিকে থামাতে পারল না স্পেন। দুর্দান্ত জয়ে ইউরো ফুটবলের ফাইনালে এখন মানচিনির দল, স্বপ্নে এখন শিরোপা জয়ের। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি স্টেডিয়াম, লন্ডন। অন্য প্রসঙ্গ, দেশে 2 মাস পর আবারও শুরু হলো গণটিকা নিবন্ধন কার্যক্রম। মঙ্গলবার রাতেই সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইট নিবন্ধনের জন্য খুলে দেওয়া হয়। এদিকে পঞ্চম টিকা হিসেবে চলতি মাসেই রাশিয়া থেকে দেশে আসতে পারে স্পুটনিক ভি। দেশটির সঙ্গে চুক্তি হয়ে গেছে জানিয়ে সময় সংবাদকে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ দেবে কোভ্যাক্স। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। মজুদ কমে আসায় গত 5 মে বন্ধ করে দেওয়া হয় কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। তবে শুক্র ও শনিবার দেশে আসা মডার্না আর সিনোফার্মের 45 লাখ ডোজ টিকার মাধ্যমে আবারও টিকাদান কার্যক্রমে গতি আনার সুযোগ আসে। প্রায় 2 মাসের মতো বন্ধ থাকার পর গত সপ্তাহে বিশেষ 3 ক্যাটাগরিতে উন্মুক্ত করে দেওয়া হয় নিবন্ধন সুযোগ। এবার 35 বছরের বেশি নাগরিকের পাশাপাশি নিবন্ধন করতে পারবেন ফ্রন্টলাইনাররা। আগে যেরকম ছিল যে 40 বা তদূর্ধ্ব বয়স্করা রেজিস্ট্রেশন করতে পারতো, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি। এখন 35 বা তদূর্ধ্ব বয়স্ক যারা আছেন তারা আর কি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রযুক্তিগতভাবে এটা আর কি আমরা রাতে মানে রেডি করে রাখছি। এখন চাইলে যে কোনো কেউ নিবন্ধন করতে পারেন। আর পঞ্চম কোনো টিকা হিসেবে এবার দেশে আসতে যাচ্ছে রুশ টিকা স্পুটনিক ভি। সময় সংবাদকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, রাশিয়ার সঙ্গে সম্পন্ন হয়েছে চুক্তি। প্রাথমিক বিষয় আছে যেগুলো ছিল ওগুলো সবকিছু আমরা সমাধান করছি। ওনারা কি পরিমাণে দিতে পারে এই ইনফরমেশনটা পেলেই আমরা বাকি ক্রয় প্রক্রিয়াটা আমরা তখন শুরু করে নিয়ে আসতে পারবো। আমরা তো আশা করি যদি ওনারা রেসপন্ড করে তাড়াতাড়ি আমরা এ মাসে আনার চেষ্টা করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার দাপটে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশের অবস্থা। চরম আকার নিয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সারা দেশে করোনায় আরও 163 জনের মৃত্যু হয়েছে। রেকর্ড 11,500-এর বেশি শনাক্ত। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় মারা গেছেন 17 জন। হাসপাতালে রোগীর চাপে শয্যার পাশাপাশি প্রকট সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দেশে করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে। শনাক্ত মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে বিপর্যয় ডেকে এনেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে ভয়াবহ সংকটে হাইফ্লো নেজাল ক্যানুলা ও আইসিইউ শয্যার। গ্রামের ঘরে ঘরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। যারা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু অক্সিজেন, রক্তে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা থাকে সেটার পরিমাণ কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। মারাত্মকভাবে সংক্রমিত খুলনা অঞ্চল। গত কয়েকদিন ধরেই অঞ্চলটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় বিভাগটিতে 46 জন মারা গেছেন।
মৃত্যুর মিছিল থামছে না রাজশাহীতে। 24 ঘন্টায় অঞ্চলটিতে 24 জনের মৃত্যু হয়েছে। নার্সেরা ওয়ার্ডের ঠিক মতন যাচ্ছে না, ওষুধ রোগীর কাছে হাতে দিচ্ছে যে নিয়ে যা খাওয়াও। চট্টগ্রামেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার ও মৃতের সংখ্যা। নগরে 24 ঘন্টায় সর্বোচ্চ 662 জন শনাক্ত, আর বিভাগটিতে মারা গেছেন 24 জন। সংক্রমণের ঊর্ধ্বগতিতে কুষ্টিয়ার হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, মারা গেছেন 17 জন। জ্বরের ওষুধ খাচ্ছে, শুধু মনে করে জ্বর হয়েছে, তারপরে শেষ পর্যায়ে সেই হসপিটালে ভর্তি হচ্ছে। উত্তরের বিভাগ রংপুরেও লাগামহীন করোনা পরিস্থিতি। একদিনে বিভাগে 11 জনের মৃত্যু হয়েছে। আমরা ভর্তির সময় লক্ষ্য করছি তাদের স্যাচুরেশন প্রায় 70 বা তারও নিচে, এবং কোনো কোনো ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট মোর দেন 50 বা 60%-এর বেশি। হঠাৎ করেই সংক্রমণ বাড়তে শুরু করেছে বরিশালে। শনাক্তের হার 56%, মারা গেছেন 6 জন। টাঙ্গাইলে দিনে দিনে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর হার। 24 ঘন্টায় মারা গেছেন 9 জন, আর ময়মনসিংহে 5 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। এই করোনাকালে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন 70টি অ্যাম্বুলেন্স কিনেছে সরকার। প্রতিটি 42 লাখ টাকা করে প্রগতির কাছ থেকে কেনা এই অ্যাম্বুলেন্স এরই মধ্যে চলে এসেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে। শিগগিরই বিতরণ করা হবে উপজেলা পর্যায়ে। রাশেদ লিমনের রিপোর্ট। এই মহামারীকালে হাসপাতালগুলো কেবল শয্যা, অক্সিজেন কিংবা আইসিইউ সংকট রয়েছে তা নয়, রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকটও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের বাস্তবতা। রাজধানী কিংবা জেলা শহরে কোনো রকম একটি অ্যাম্বুলেন্স জোগাড় হলেও উপজেলা পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে এই করোনাকালে একটি সরকারি অ্যাম্বুলেন্স মানে সোনার হরিণ। চাইলে গাড়ি নষ্ট, এটা নষ্ট, সেটা নষ্ট, বাইরে মানে যেখানে 1000 টাকা দিয়ে রংপুরে যাওয়া যায়, সেখানে বাইরে 3000 টাকা দিয়ে যেতে হয়। উপজেলা পর্যায়ে যে অ্যাম্বুলেন্স থাকার কথা সেটা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ নেই। অবশেষে কিছুটা হলেও মিলেছে স্বস্তির খবর। রাজধানীর 7 রাস্তায় কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে এসেছে 71টি নতুন গাড়ি। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলেই বুঝিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে। এগুলো আমরা প্রগতি ইন্ডাস্ট্রি থেকে কিনেছি, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আমরা এই যে 71টা অ্যাম্বুলেন্স, প্রতিটা 50% ব্যাট সহ 41,90,000 টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মূলত উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে এসব অ্যাম্বুলেন্স। এতে চলমান সংকট কিছুটা হলেও লাঘবের প্রত্যাশা। এই অ্যাম্বুলেন্সগুলো রোগী পরিবহনের কাজে সহায়ক হবে, নমুনা সংগ্রহ করে দ্রুত গতিতে সেটি ল্যাবরেটরিতে পৌঁছাতে সহায়তা করবে। অর্থাৎ রোগীর স্বার্থে, রোগীর সেবার প্রয়োজনে এটি যে কোনো কাজেই ব্যবহার করা সম্ভব। এরই ধারাবাহিকতায় আরও কিছু অ্যাম্বুলেন্স ক্রয়ে প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে হঠাৎ করে একসঙ্গে অনেক চিকিৎসক বদলি করাকে আমলাতান্ত্রিক দুর্বলতা বলছেন চিকিৎসক নেতারা। তারা বলছেন এমন সিদ্ধান্তে চিকিৎসায় অস্থিরতার পাশাপাশি ব্যাহত হবে অন্যান্য সেবা। বৃহত্তর চট্টগ্রামের সরকারি চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন 2000-এর বেশি রোগী। করোনার রেড ও ইয়েলো জোনে চিকিৎসা নিচ্ছেন আরও 300 রোগী। এমন বাস্তবতায় সোমবার হঠাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে 156 জন চিকিৎসককে বিভিন্ন জেলা উপজেলায় বদলি করে 7 জুলাইয়ের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। তবে মঙ্গলবার রাতে এক আদেশে আরটিপিসিআর ল্যাব, কোভিড ডেডিকেটেড ও বিভাগের শুধু একজন আছেন এমন 3 ক্যাটাগরির চিকিৎসক বদলি স্থগিত করে 8 জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয়ে তাদের তালিকা পাঠাতে বলা হয়েছে। মেডিকেলের প্রধান বলছেন, হুট করে এমন সিদ্ধান্তে ব্যাহত হবে মেডিকেলের শিক্ষা কার্যক্রম। আমরা গত 1 বছর ধরে আসলে অনলাইনে ক্লাস নিচ্ছি, যার জন্য বেসিক সাবজেক্টে যে টিচাররা ক্লাস নিচ্ছেন সেখানে স্টুডেন্টদের ক্লাস নেওয়া ব্যাহত হচ্ছে। করোনা ডেডিকেটেড 140 শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, অথচ সেখানেই বদলি করা হয় অন্য রোগের 60 জন চিকিৎসককে। এমন সিদ্ধান্তে চট্টগ্রামের চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশঙ্কা চিকিৎসক নেতার। তারা যে যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে যে নন কোভিড পেশেন্টরা ভর্তি হতেন বা হয়ে আছেন, তাদের চিকিৎসার ভার কে গ্রহণ করবে? তাদের চিকিৎসা ব্যবস্থাপনায় এক ধরনের অস্থিরতা তৈরি হবে। স্বাস্থ্য খাতে সরকারের অর্জনকে ম্লান করতে এমন গণবদলিকে আমলাতান্ত্রিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন আরেক চিকিৎসক নেতা। এটা যারা করেছেন কাঁচা হাতের কাজ করেছেন, জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য খাতে যে অর্জন, ওনার এই অর্জনকে ম্লান করার জন্য
কিছু ব্যক্তি কোনো ষড়যন্ত্র করে, এটা আসলে প্রশ্ন বিদ্ধ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬০, ফেনীতে ৩১, খাগড়াছড়িতে ১৮ ও ফটিকছড়িতে ৮ জন সহ নানা জেলা উপজেলায় বদলি করা হয় চিকিৎসকদের। সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। মামলা, গ্রেফতার, জরিমানা কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নগরবাসীর চলাচল। ১ কিলোমিটার দীর্ঘ যানবাহনের জট। কে বলবে সোমবারই দেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। দেশে চলছে কঠোর বিধিনিষেধ। ষষ্ঠতম দিনে নগরীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন আর রিকশার দাপট। একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে বিধিনিষেধ মনিটরিংয়ে হিমশিম খেতে হয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। আমার অবস্থা খারাপ, আমাদের কেউ কিছু দেয় না, আমি কিছু করতে দিই না। আমি এক হাজারতে ইনকামে 6 জন মানুষ বাচ্চা। ঘরে আমার বাচ্চা পোলাপান না খাইয়ে আছে, এই জন্য স্যার আমি বাইরে এসেছি। জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই দেখা গেছে অযথা বাইরে ঘোরাঘুরি করতে। মুখে ছিল না মাস্ক। ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী পরিবহনও করেছেন অনেকে। আবার অনেকেই গাদাগাদি করে সিএনজি অটোরিকশায় চলাচল করেছেন। নামাজ পড়িনি, তার নামাজ সাথে আছে, পড়েছেও, আমি আবার খুলেছি। তাড়াতাড়ি আসার জন্য সিএনজি একটা উপযুক্ত মাধ্যম মনে করছি। ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাবো, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে কেন? রাজধানীবাসীর এমন অসচেতনতা করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক করে তোলার শঙ্কা জাগাচ্ছে। তাই নগরীর মোড়ে মোড়ে সড়কে টহলের পাশাপাশি মাইকিং করে নগরবাসীকে সচেতন করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যতই দিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে, এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। প্রত্যেকদিন তো কাঁচা বাজারের প্রয়োজন নাই, কিছু মানুষের ফ্যাশন হয়ে গেছে, তারা প্রত্যেকদিন কাঁচা বাজারে যাচ্ছে। যদি কেউ মনে করে যে কোনো শিথিলতা দেখানোর সুযোগ আছে, আমি তাদেরকে সতর্ক করে দিব যে আপনি বাসা থেকে বের হলে অবশ্যই আমাদের চেকপোস্টের মুখোমুখি পড়তে হবে আপনাকে। করোনা পরিস্থিতির অবনতিতে চলমান বিধিনিষেধ চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধ অমান্য করায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন শত শত মানুষ। তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে বিচারক বসলেন গারদে। আইনজীবী ছাড়াই জরিমানা গুনে বের হন তারা। আসামিদের কাছ থেকে দালাল ও কথিত আইনজীবীরা কয়েক গুণ টাকা হাতিয়ে নিচ্ছে। সময় সংবাদে এমন প্রতিবেদন প্রচারের পর এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একের পর এক প্রিজন ভ্যান ঢুকছে গারদখানায়। প্রতি ভ্যানই বিধিনিষেধ অমান্য করার মামলায় গ্রেফতার আসামিদের ঠাসা। এদিন সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেফতার হওয়া এরকম 758 জনকে আনা হয় আদালতে। আসামির চাপে জনাকীর্ণ হয়ে যায় গারদখানা। চাপ সামলাতে এবং দালালদের দৌরাত্ম্য রুখতে বিচারক বসেন গারদেই। জরিমানার 100 টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। যখনই জানতে পেরেছেন তারা অসহায়, তাদের কাছে টাকা নাই, তখন উনি ওনাদেরকে অনেককেই মাফ করে দিয়েছেন এবং স্বল্পতম একটা টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দিয়েছেন। মাস্ক না পরার দায়ে জরিমানা গুনলেও অনেককে দেখা গেছে মাস্ক ছাড়া বের হতে। এ সময় নানা অভিযোগ করেন তারা। মাস্ক তো দেয় নাই, ভিতরে তা পাবো কেমনে? মাস্ক না থাকার কারণে যদি আমার অপরাধ হয়, তাহলে তো আমাদের নিয়ন্ত্রণ ভেবে ওখানে রাখবো। সেখানে আমাদেরকে রাখছে একটা রুমের ভিতরে 100 লোকের মতো। 50 জন জায়গা না, সেখানে প্রায় 200-এর উপরে লোক। তো এখানে কি করোনা ঢুকেনি? সকালবেলা আমি খাই নাই। আমার চ্যানেল নাম ক্যামেরাই বন্ধু, ইউটিউব চ্যানেল আমার 1 লক্ষ ফলোয়ার। আমার ধার্যকৃত জরিমানার কয়েক গুণ বাড়তি টাকা খরচ করে প্রতারিত না হতে বা কারোর কাছে জিম্মি না হতে সবাইকে অনুরোধ। দালাল ও কথিত আইনজীবীদের দৌরাত্ম্য নিয়ে রোববার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। এগিয়ে এসেছে কয়েকটি মানবাধিকার সংগঠনও। সময় টেলিভিশন দালাল চক্রের ব্যাপারে যে সংবাদ পরিবেশন করেছে, তার মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কিছু পদক্ষেপ নিতে দেখি ম্যাজিস্ট্রেটের, যেটা অবশ্যই মানুষের জন্য উপকার হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় 6 দিনে মোট 3471 জনকে গ্রেফতার করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 8ম শ্রেণী পাস, পেশা ওয়ার্ড বয়, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক সেজে করে আসছিলেন প্রতারণা। এজন্য দুবার জেলেও যেতে হয়। আর এ ভুয়া চিকিৎসককে তৃতীয়বারের মতো গ্রেফতার করেছে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় চেম্বার খুলে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন খোরশেদ আলম নামের এই ভুয়া চিকিৎসক। অভিজ্ঞতা বলতে অষ্টম শ্রেণী পাশ করে ঢাকা মেডিকেলে অস্থায়ী ওয়ার্ড বয়ের কাজ করেছেন কিছুদিন, আর তাতেই হয়ে ওঠেন চিকিৎসক। সাইনবোর্ডে লেখা রয়েছে নানা ডিগ্রির বহর আর নিউরো মেডিসিন, ডায়াবেটিক্স এবং মেডিসিন বিশেষজ্ঞের তকমাও। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ আটক করে এই ভুয়া চিকিৎসককে। তার ভিজিটিং কার্ড, তার প্যাড ইত্যাদি উদ্ধার করা হয়েছে এবং সে স্বীকার করেছে যে সে আসলে কোনো ডাক্তার নয়। পুলিশ জানায় এর আগে 2017 সালে মাগুরায় এবং তার আগে 2013 সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছিলেন ভুয়া চিকিৎসক খোরশেদ আলম। দুবারই তার কারাদণ্ড হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে জেলা পরিবর্তন করে অন্য জেলায় গিয়ে আবার চিকিৎসা সেবা নিয়ে প্রতারণা শুরু করেন। তিনি বিভিন্ন দণ্ডে দণ্ডিত হন, এরপরেও তার এই প্রতারণামূলক কর্মকাণ্ড চলে আসছিল। ভুয়া চিকিৎসক খোরশেদ আলমের বিরুদ্ধে এবার আর ভ্রাম্যমাণ আদালত নয়, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে আকবর শাহ থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে প্রকট হয়ে উঠতে পারে বন্যা। গবেষকরা বলছেন ভারতের বিহার, আসাম, মেঘালয় এবং নেপালে অতিবৃষ্টির প্রভাবে এবার দেশের 14টি জেলায় ব্যাপক ভাঙনের মুখে পড়তে পারে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দাবি, বন্যা মোকাবেলায় বাঁধ মেরামত সহ তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিবছর দেশে জুলাইয়ের শেষে বা আগস্টে বন্যা আসলেও অতিবৃষ্টির কারণে এবার এক মাস আগেই পানিবন্দী দেশের বেশ কয়েকটি জেলা। পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ধরেছে সুনামগঞ্জ, চাঁদপুর ও কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধেও। গবেষকরা বলছেন মূলত ভারত, নেপাল, চীন ও ভুটানের পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরে ভারতের বিহার, আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে সেখানে বন্যাও দেখা দিয়েছে। আর তিস্তা, কুশি ও মেঘালয় হয়ে উজান থেকে নেমে আসা সেই পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা তৈরি করছে। গবেষণা বলছে এবারের বন্যায় দেশের 20টি স্থানের প্রায় 3000 হেক্টর জমি নদী ভাঙনে বিলীনের পাশাপাশি দেখা যেতে পারে নাব্য সংকটও। আগামী 8 তারিখের মধ্যে আমাদের ব্রহ্মপুত্রতে এবং গঙ্গাতেও আমাদের যে ডেঞ্জার লেভেল আছে সেই ডেঞ্জার লেভেল হয়তো ক্রস করতে পারে। সিরাজগঞ্জ, মাদারীপুর, শিবচর, টাঙ্গাইল সহ আরও 4টি জেলায় আমাদের সবচেয়ে বেশি ভাঙনের প্রবণতা। বাঁধকে কোনো জায়গায় কোনো ফাটল হচ্ছে কিনা সেটা দেখা, যে কোন কোন জায়গাগুলো দুর্বল এবং সেই দুর্বল জায়গাগুলোকে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে তারা বন্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরনো বাঁধগুলো মেরামতের পাশাপাশি মোকাবেলায় সব পদক্ষেপ নিয়েছেন। অনেকগুলো বাঁধেই 30-40 বছর আগে করা। পর্যায়ক্রমিকভাবে আমরা সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে, বাঁধগুলোকে উঁচু করছি, প্রশস্ত করছি। ইমার্জেন্সি ওয়ার্ক করা মানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করা। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা প্রচুর পরিমাণে জিও ব্যাগ আমরা নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে সাইটগুলোতে মজুদ রাখি, যেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাজ শুরু করতে পারি। জুলাইয়ের পর আগামী আগস্টের শেষে ও সেপ্টেম্বরেও আরও 2 দফা দেশে বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আশ্রয়ন প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত বাড়িগুলোয় অনিয়মের চিত্র ফুটে উঠছে বছর না ঘুরতেই। কোথাও মাটি সরে গেছে, আবার কোথাও বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের 22 জেলার 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গৃহহীনে গৃহদানের অনন্য নজির হিসেবে সমাজের ভূমি ও গৃহহীনদের জন্য একচিলতে জমিতে 2 রুমের বাড়ি নির্মাণের এই উদ্যোগ বিশ্বে একটি নতুন মডেল। ভূমিহীনদের জন্য তৈরি করা এসব বাড়ি এখন কোথাও পানির নিচে, আবার কোথাও বা ঘরের নিচ থেকে সরে যাচ্ছে মাটি। ঠোকাতে দেখেন বিল্ডিং এমনি ঝুড়ে পড়ে যাচ্ছে, কাজই হয়নি। খেতাবলের ভিজা গাছা শুতে পারছি না, থাকতে পারছি না। এসব বাড়িতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়েও গণমাধ্যম কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা খুব বেশি পুরনো নয়। ছিন্নমূল মানুষকে শান্তি দেওয়ার এই প্রকল্পে সারা দেশে 22 জেলায়
জেলার ৩৬ উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব উপজেলায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন বদলি হলেও তারাও আসছেন তদন্তের আওতায়। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, কারা দেখাচ্ছে এই দুঃসাহস? উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মকর্তা প্রয়োজনীয় অবকাঠামো যেটা থাকা দরকার সেটাকে পরীক্ষা না করে করেছে। শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ছিন্নমূলদের আবাসন নিয়ে ৯/৬ করা কর্মকর্তারা শেষ পর্যন্ত চাকরি হারাতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করছে ছাড় দেয়া হবে না কাউকেই। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে, শাস্তি গুরুতর হবে, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৭০,০০০ এবং গেল জুনে ১.৫ লক্ষের বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন প্রান্তিক জনপদের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের ৫ মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ওঠেননি হিলির অনেক ভূমিহীন। নেই পানি ও বিদ্যুৎ ব্যবস্থা, অল্প বৃষ্টিতেই ডুবে যায় চলাচলের রাস্তা, ঘরে প্রবেশ করে পানি, এমন অভিযোগ বসবাসরতদের। তবে ঘরগুলো নকশা অনুযায়ী নির্মাণ করা হয়েছে এবং শিগগিরই রাস্তা, বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য নির্মাণ করা সারি সারি ঘরের চারদিকে এখন বৃষ্টির পানি। সীমান্ত ঘেঁষা হিলি হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের পলি বটতলি এলাকায় নির্মাণ করা হয় এসব ঘর। গেল জানুয়ারি মাসে উদ্বোধনও করা হয়। ৮৬টি পরিবার এসব ঘরে থাকার কথা থাকলেও বসবাস করছেন মাত্র ৩৩ জন। তাদের অভিযোগ, নির্মাণাধীন এসব ঘরে নেই বিদ্যুৎ, নেই পানির ব্যবস্থা। অন্যদিকে দ্বিতীয় ধাপে উদ্বোধন হওয়া ঘরগুলোরও একই অবস্থা। সমস্যা এখানে পানি, কাদা, এখানে চলার মতো পরিবেশ নাই। এই কারেন্টের ব্যাপারে আমাদের বলে ওয়ার্লিং করে, আমাদের হাত ধুকে ওয়ার্লিং করলাম করে আমাদের কারেন্ট ছোট বাচ্চাদের নিয়ে গরমে থাকা যায় না, কিছু না। সবগুলা ঘর মিলে একটা টিউবওয়েল, আমরা কেমন করে যাব পানি খাতে? ঘরের মধ্যে পানি পড়ে, পানি শেষে ফেলে দিতে হয়। সামান্য বাতাস হতে পিছনকার বারান্দা উড়ে চলে গেছে। পানি পরে ঘরের ভিতর থাকা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, সমস্যা। একটু হাঁটু পানি জমুক, কত পরিশ্রম করে আমরা চলতেছি। এদিকে সরকারি নিয়ম মেনেই ঘরগুলো নির্মাণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলজিডির মাধ্যমে করা আছে যে ওই ঘরগুলোর মাঝখানে যে রাস্তা, সেটি পাকাকরণের প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। তারা প্রজেক্ট তাদের স্ব দপ্তরে পাঠিয়েছেন। সেটি পাশ হয়ে গেলে প্রত্যেকটা ঘরের সামনেই আমরা 10 ফুট চওড়া পাকা রাস্তার ব্যবস্থা। উপজেলা প্রশাসনের তথ্য মতে প্রথম পর্যায়ে উপজেলার 3টি ইউনিয়নে 145টি ঘর নির্মাণ শেষে ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, হিলি। করোনা পরিস্থিতিতে লকডাউনে গাইবান্ধায় অর্ধেক দামেও মিলছে না দুধের ক্রেতা। সংরক্ষণ করতে না পারায় নষ্ট হচ্ছে লিটারের পর লিটার দুধ। অন্যদিকে কোরবানির পশু বিক্রি নিয়েও খামারিদের দুশ্চিন্তার শেষ নেই। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সামনে কোরবানির ঈদ, সেজন্য প্রস্তুত করা প্রায় 37 মণ ওজনের ষাঁড়টি নিয়ে চরম বেকায়দায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জিরাই গ্রামের প্রান্তিক খামারি শাহজাহান আলী। ধার দেনার টাকায় বহু কষ্টের ষাঁড়টির ন্যায্য মূল্য না পেলে পথে বসতে হবে তাকে। বিক্রি না করলে আমার অনেক ক্ষতি আসবে, অনেক দেনাদুনা করে গরু খাওয়ার জোগাড় করেছি, দোকানে অনেক টাকা বাকিও পড়ে গেছে। গরু বিক্রি করে হাতে সিলিন্ডার শোধ করব। রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকান, লকডাউনে সবই বন্ধ। ফলে 60 টাকা লিটারের দুধ 30 টাকায় দিয়েও ক্রেতা পাচ্ছে না মহিমাগঞ্জের এমএক্স ডেইরি। অনুরোধ করে অর্ধেক দামে দুধ দিয়েও ক্রেতা না মেলায় বাড়তি দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছে তারা। প্রতি কেজি দুধ উৎপাদনের খরচ পড়ে যায় দেখা গেল 50 থেকে 52 টাকার মতো। 50% দুধে দামে দুধ নিচ্ছে। এখন তারপরেও দুধ কিছু নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল আমার 60 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। এখন যদি ফার্মটা
হিমগুড়ি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জেলা 20-25 জন কর্মচারী আছে, আমাদের এদেরও তো সমস্যা। এমন পরিস্থিতিতে হাট বাজারে জনসমাগম এড়াতে অনলাইন মার্কেটিংয়ের পরামর্শ পুলিশের। মানুষজন যাতে বাজারে না গিয়ে ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কেনাকাটা করতে পারে, তাদের যে কুরবানির যে পশু কিনতে পারে সেটাও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন দুঃসময়ে প্রাণী সম্পদ কর্তার দাবি, দুধ ও কোরবানির পশু বিপণনে কোনো সমস্যা হবে না। যাতে প্রাণী সম্পদের উৎপাদনটা অব্যাহত থাকে এবং সরবরাহ ব্যবস্থাটা ঠিক থাকে, এজন্য আমরা কাজ করছি আর কি। গত কোরবানি ঈদে 67,000 পশুর চাহিদা থাকলেও এবার জেলার প্রায় 13,000 খামার ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হয়েছে প্রায় 90,000 পশু। অন্যদিকে ছোট বড় মিলে প্রায় 11,000 খামারে প্রতিদিন উৎপাদন হচ্ছে 376 মেট্রিক টন দুধ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের মাটিতে বিদেশি জাতের মাল্টা চাষ করে অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছেন চাঁদপুরের কৃষক ইউসুফ পাঠান। পতিত জমিতে বালি মাটি ফেলে এখন সেখানে চাষ করছেন রসালো এবং সুস্বাদু মাল্টা। শুধু একজনই নয়, এ জেলায় অনেকেই মাল্টার চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। মাল্টা চাষিদের কারিগরি সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুর সদরে লোধের গাঁওয়ের ইউসুফ পাঠান নিজের গ্রামে গড়ে তুলেছেন এই মাল্টার বাগান। ইতিমধ্যে এসব মাল্টা আকারেও বেশ বড় হয়েছে, আর কিছুদিন পরই বাগান থেকে বিক্রয়ের জন্য তোলা হবে। পতিত জমিতে বালিমাটি ফেলে তৈরি করেছেন মাল্টার বাগান। 2018 সালে শুরু করে এরই মধ্যে বেশ সাফল্য পেতে যাচ্ছেন। বাগানটিকে সমৃদ্ধ করতে প্রতিদিনই হাতে কলমে তাকে সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগের কর্মীরা। গতানুগতিক কৃষিকাজ না করে আমি কিভাবে দেশের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাবো, নিজেও কিছু লাভবান হবো, সেই চিন্তা থেকে আমার এই মাল্টার বাগান করার চিন্তা আসে মাথার মধ্যে। তার এই বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক জনতা। এই মাল্টা চাষ করছে আগে পুরো আমরা কোথাও দেখি টেকি না, এলাকার মধ্যে এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, সার অনেক পাতলা আর অনেক রসালো। কৃষি বিভাগ জানায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পের অধীনে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য এই জেলায় মাল্টার চাষ হচ্ছে। প্রতিটি গাছে ফল আসছে এবং ফলের যে সাইজ অত্যন্ত কাঙ্ক্ষিত মাত্রায় রয়েছে। আশা করছি যে এই যে মালটা, এটা এই এলাকার পাশাপাশি যে সামগ্রিক যে পার্শ্ববর্তী যে ইউনিয়ন উপজেলা ওখানেও ছড়িয়ে পড়বে। চাঁদপুরে এখন পর্যন্ত মাল্টার চাষ করছেন শতাধিক কৃষক। এতে সফল হয়ে অনেকে লাভবানও হচ্ছেন। সময় সংবাদ, চাঁদপুর। দিনাজপুরের নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পতিত জমিতে হচ্ছে থাই পেয়ারার চাষ। চারা লাগানোর 1.5 বছরের মাথায় গাছে ফল আসার পাশাপাশি বাজারজাত শুরু করেছেন কৃষক সাইদুল ইসলাম। প্রতিদিন ভোর থেকে বাগানে শুরু হয় পেয়ারা ওঠানোর কার্যক্রম। এই মুহূর্তে নবাবগঞ্জের হরিপুর থাই পেয়ারা বাগানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, আপনি দেখতে পাচ্ছেন যে একটা পেয়ারার বাগানে, যে আসলে প্রতি জমিতে ফসল বলেন, বাগান করে যে মানুষের যে একটা সফলতা, সেটা কিন্তু আমরা এখানে এসে দেখতে পারি। এই প্রত্যন্ত অঞ্চলে হিলস্থল বন্দর থেকে 45 কিলোমিটার উত্তর দিকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে পতিত জমি 2 বছর আগেও কিন্তু এই জমিগুলি কিন্তু এখানে পতিত ছিল, যে জমিগুলি শুধুমাত্র কৃষকরা তাদের ফলনের পরও তারা কাঙ্ক্ষিত এখানে ফলন তুলতে পারতো না। এটা উঁচু জমি, তো উঁচু জমি হবার কারণেই মূলত তারা এখানে জমিগুলি ফেলে রাখতো। তো আসলে এই জমিগুলিকে এখানে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ বা উৎসাহিতর কারণেই কিন্তু এখানে দিন দিন কিন্তু এখানে আমরা দেখেছি যে বাগানের যে একটা বাগান গড়ে উঠেছে, মানুষের একটা মানুষ যে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষের যে একটা তার লাভবান হচ্ছে, এরকম কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এই প্রত্যন্ত অঞ্চলে এখানে বিভিন্নভাবে এখানে বিদেশি ফল, বিভিন্ন মাল্টা, ড্রাগন, এখানে বাড়ি মাল্টা, এখানে আবার দেখেছি ড্রাগন, সব ধরনের
ধরনের এখানে 3 ফল পর্যন্ত কিন্তু এই এলাকায় কিন্তু হচ্ছে, যদিও এগুলো বিদেশি ফল। তা আমি যে বাগানে এখানে যে আপনার এখানে যে পেয়ারা, থাই পেয়ারা, এটা হচ্ছে আমি কথা বলেছিলাম যে বাগানের যে মালিক, ইনি একজন ফল বিক্রেতা, নিত্যন্তই সে কিন্তু একজন ছোট ফল বিক্রেতা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে বাকিতে কিন্তু ফল নিয়ে যায়, যে বিক্রি করে কিন্তু একটা লাভ করে থাকেন। সে সাইদুল রহমান কিন্তু এখানে একটা প্রতি জমিতে তার বন্ধুর সহযোগিতায় তার বন্ধু সহযোগিতায় কিন্তু এখানে সে বাগান গড়ে তুলেছে। এখানে তার 6 বিঘা জমিতে 1200 পিস এখানে থাই পেয়ারার কিন্তু এখানে সে বাগান গড়ে তুলেছে। এখানে প্রতিদিন এখানে ভোর হলেই এখানে পেয়ারা এখানে গাছ থেকে নামানো হয় এবং ভোর থেকে এখানে পাইকাররা নিজেরা আসেন, এবং পাইকাররা এসে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে তারা নিজেরাই কিন্তু পেয়ারা গাছ থেকে নামেই তারা এখানে প্যাকেটজাত করে তারা নিয়ে যান। তো সাইদুর রহমানের সাথে কথা বললাম, তিনি জানালেন যে করোনার আগে পেয়ারার দামটা কিন্তু এখানে মোটামুটি 100 টাকার উপরে ছিল, তো বর্তমানে কিন্তু এখানে 60 থেকে 80 টাকা। তারপরেও কিন্তু সাইদুর রহমান বলছেন যে যথেষ্ট লাভ হচ্ছে, এবং সে কিন্তু বলা যেতে পারে যে সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এখানে। তো এখানে বর্তমানে পেয়ারার প্যাকেটজাত হচ্ছে, এখানে এনারা পেয়ারা নিতে এসেছেন পাইকার, তারা নিজেরাই কিন্তু বাগান থেকে পেয়ারা তুলছেন, প্যাকেটজাত করছেন, যার যতটুকু প্রয়োজন ঠিক ওইভাবে নিয়ে যাচ্ছেন। এবং এই পেয়ারাগুলি আর একটা বিষয় আমি জানলাম যে পেয়ারাগুলি 12 মাসের পেয়ারা, প্রতি সারা বছর এই পেয়ারা হবে। এই গাছগুলির বয়স হচ্ছে 1.5 বছর। ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা এখানে আসছে এবং সে বিক্রি করছে। এখানে সে এই জায়গাটা কিন্তু সাইদুর রহমান কিন্তু 5 বছরের জন্য কিন্তু লিজ নিয়েছে। লিজ নেওয়ার পরেই মূলত এই পেয়ারাগুলি সে ইতিমধ্যে সে 3 লক্ষ টাকা বিক্রি করেছে বলে কিন্তু এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর প্রত্যেকটা গাছে কিন্তু বলা যেতে পারে যে আসলে ফুল এবং ফল দুটাই কিন্তু বেশ সম্ভাবনা, বা সে খুব আনন্দিত। সাইদুর রহমানের সাথে কথা বললাম, তিনি যেমনটা বললেন যে একটা মানুষ যে সফলতা ঘুরে দাঁড়াতে পারে তারই কিন্তু একটা সে দৃষ্টান্ত বলা যেতে পারে। তো এখানে প্রত্যেকটা গাছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের এখানে যে পেয়ারাগুলি আসছে, এখানে পেয়ারা যে এখানে প্যাকেটজাত হচ্ছে, এই পেয়ারাগুলি স্থানীয় বাজারে কিন্তু এখানে ব্যাপক চাহিদা রয়েছে। এবং সে সাইদুর রহমান আর একটা কথা জানিয়েছেন যে যদি এভাবে চলে হয়তো সে হয়তো স্বাবলম্বী হবে বা সে হয়তো লাভের মুখ দেখবে, এমনটা থেকে জানিয়েছেন। তো ইমা, আমার পেয়ারার বাগান থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। ইমা, নবাবগঞ্জের থাই পেয়ারা বাগান থেকে পেয়ারা চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। বরিশালে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ইমা, আপনাকে ধন্যবাদ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমি জানাচ্ছি যে গত 24 ঘন্টায় বরিশাল জেলায় করোনায় আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে বরিশালের সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। প্রতিদিনই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনায় আক্রান্তদের সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মৃত্যুবিহীন দিন আসলে এখন খুঁজে পাওয়াটা আসলেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টায় যে 4 জনের মৃত্যুর কথা জানালাম, নতুন আক্রান্ত বরিশাল জেলায় এর সংখ্যা কিন্তু 173 জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা রয়েছেন 104 জন। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে মঙ্গলবার শনাক্তের হার ছিল কিন্তু 69.14%। মঙ্গলবার সকালের যে রিপোর্ট সেই অনুসারে এই শনাক্তের সংখ্যা ছিল কিন্তু 73.96%। এর আগের দিন অর্থাৎ সোমবারের কথা যদি বলি তখন ছিল 59.57%। মঙ্গলবারে 188 জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গিয়েছিল 130 জনের, আর নেগেটিভ ছিল শুধু 57 জন। মঙ্গলবারে এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন 222 জন। এর মধ্যে 56 জন করোনা ওয়ার্ডে এবং 166 জন আইসোলেশন ওয়ার্ডে
ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছিলেন 27 জন, 15 জন আইসোলেশন ওয়ার্ডে এর মধ্যে এবং 12 জন ছিলেন করোনা ওয়ার্ডে ভর্তি। 2020 সালের 17 মার্চ থেকে যদি বলি, এই পর্যন্ত করোনা ওয়ার্ড ইউনিটে ভর্তি হয়েছে 5075 জন, এর মধ্যে পজিটিভ ছিল 1470 জন এবং অবজারভেশন ওয়ার্ডে ছিল 3605 জন। শুরু থেকে এই ইউনিটে, অর্থাৎ আমি এখন যে তথ্যটা বলছি এটা কিন্তু গত বছরের 17 মার্চ থেকের কথা, এখানে 781 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পজিটিভ ছিল 218 জন আর 563 জনের মৃত্যু হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত গত 12 ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়। মঙ্গলবার রাত 8টা পর্যন্তর কথা বলছি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 12 ঘন্টায়, অর্থাৎ পূর্বের 12 ঘন্টার মৃত্যু হয় 2 জনের। শুরু থেকে এই পর্যন্ত জেলায় আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে, বরিশাল জেলার খবরটি এখন বলছি, শুরু থেকে বলতে বোঝাচ্ছি গত বছরের 17 মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল জেলায় মৃত্যুবরণ করেছে 136 জন। জেলায় শুরু থেকে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 8703 জন। যে তথ্যটি আমি বললাম এটি কিন্তু জেলার এবং এটি কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত। আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়াও আমরা প্রতিদিনই 2টি তথ্য পেয়ে থাকি। একটি হচ্ছে বরিশাল জেলার সিভিল সার্জন অফিস থেকে, আরেকটি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের যে তথ্য সেটি। তো এই জেলার যে তথ্য রয়েছে তাতে গত 24 ঘন্টায় 173 জন রোগী আক্রান্ত হয়েছেন নতুন করে। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দা 104 জন। এছাড়া বিভিন্ন যে উপজেলা রয়েছে, বরিশালের যে 10টি উপজেলা রয়েছে এর মধ্যে সদর উপজেলার বাসিন্দা রয়েছেন 2 জন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 5 জন, মেহেন্দিগঞ্জের 11 জন, হিজলা উপজেলার রয়েছেন 5 জন, মুলাদি উপজেলার 13 জন, বাবুগঞ্জ উপজেলার 7 জন, গৌরনদীতে 11 জন, আগলঝাড়া উপজেলার 10 জন, উজিরপুর উপজেলার 3 জন এবং বানারীপাড়া উপজেলার 2 জন। এই তথ্যটি থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে আসলে করোনা কিন্তু এখন আর শহর কেন্দ্রিক নয়, এটি কিন্তু গ্রামগঞ্জ উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে কিন্তু আসলে সারা দেশের মতোই কিন্তু বরিশালের জেলার যে পরিস্থিতি কিন্তু আসলে একই ধরনের চিত্র। প্রতিদিনই একটু একটু করে করোনা বৃদ্ধি পাচ্ছে। একসময় আমরা দেখতাম যে উপজেলা পর্যায়ে কিন্তু করোনার পরিস্থিতি কম ছিল, আক্রান্তের হার কম ছিল, কিন্তু এখন কিন্তু সেসব এলাকাও কিন্তু করোনা ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বরিশালে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। অস্ট্রেলিয়ার করোনা সংক্রমণ রোধে টানা 2 সপ্তাহের লকডাউনে পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সিডনিতে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে বলে জানা গেছে। দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে 4 ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলীয় সরকার। দেশটির করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ধন্যবাদ লিমা। শুভ সকাল। যদিও অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিবাসীর জন্য সকালটি খুব বেশি শুভ হতে যাচ্ছে না, কারণ অস্ট্রেলিয়ার সিডনি সময় এখন 11:15 মতো বাজে। 11টার দিকে সিডনির প্রিমিয়ার যিনি আছেন, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লেডিস, তিনি কিন্তু সংবাদ সম্মেলনে আসবেন এবং ঘোষণা আসতে যাচ্ছে যে সিডনির যে চলমান লকডাউন এই মুহূর্তে 2 সপ্তাহ, সেটি আরও এক্সটেন্ড করে আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হবে। তার মানে এই 9 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত যে লকডাউনটি ছিল সেটি বাড়িয়ে দেওয়া হবে। আপনারা বুঝতে পারছেন এর প্রধান কারণ যে পরিমাণ আশানুরূপ ফল আশা করা গিয়েছিল যে গত 2 সপ্তাহে করোনা পরিস্থিতি কমিয়ে আনা যাবে, সেটি কিন্তু খুব বেশি কমেনি। গতকালকেও 18 জন বৃহত্তর সিডনিতে স্থানীয় রোগী করোনা সংক্রমিত হয়েছে এবং তার আগের দিন কিন্তু 35 জন সংক্রমিত হয়েছিল, যেটি কিনা প্রায় গত 11 মাসের ভিতরে সিডনিতে সর্বোচ্চ সংক্রমণ। এবং আপনারা জানেন যে এবারের যে ভেরিয়েন্টটি সেটি কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট, সেই কারণে সরকার বারবার তাদের অপারগতা প্রকাশ করছে যে আসলে
যদিও চেস করা হচ্ছে কারা কোথায় সংক্রমিত হচ্ছে, তবুও তার পরের দিন দেখা যাচ্ছে যে আনলিঙ্কড বা সংযুক্ত ছিল না কারোর সাথে কেউ, এমন কেউ করোনা সংক্রমিত হচ্ছে। এই কারণে করোনা সংক্রমণকে কিন্তু পুরোপুরি ঠেকানো যাচ্ছে না, সরকার কিছুটা ব্যর্থ হচ্ছে এক্ষেত্রে। তো একটু পরেই পুরোপুরি সংখ্যাটি চলে আসবে, তবে গতকালকে শেষ সংখ্যা পর্যন্ত যদি বলতে চাই তাহলে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে প্রায় 400 জনের মতো কিন্তু স্থানীয় করোনা রোগী সংক্রমিত অবস্থায় আছে। তার প্রায় বেশিরভাগই কিন্তু বৃহত্তর সিডনিতে বা মূলত সিডনি শহরে এবং এর আশেপাশে অবস্থা আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। মৃতের সংখ্যা কিন্তু বাড়েনি। আমাদের কাছে খবর নেই যে কোনো বাংলাদেশি করোনা সংক্রমিত হয়েছে, তবে করোনা সংক্রমণের কারণে অবশ্যই বাংলাদেশিদের জীবনযাত্রা প্রভাবিত হয়েছে। আপনারা জানেন যে প্রায় 2 সপ্তাহ যাবৎ সিডনিতে লকডাউন চলছে, তারও 1 সপ্তাহ আগে কিন্তু মেলবোর্নে লকডাউন ছিল। এছাড়া স্বল্প সময়ের জন্য লকডাউনে ছিল ডারউইন এবং ব্রিসবেন। গতকালকে পর্যন্ত ব্রিসবেনে করোনা পরিস্থিতি অনেক ভালো, ডারউইনের পরিস্থিতিও ভালো এবং কুইন্সল্যান্ডে আজকে সকালে কিন্তু কেউ করোনা সংক্রমিত হয়নি। তো এখন পর্যন্ত মানে মেলবোর্ন, সিডনি ছাড়া অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গায় করোনা পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্বিতীয় বৃহৎ যে স্কুল হলিডে বলে এখানে, স্কুল ছুটির সময়টি সেটি কিন্তু শেষ হতে চলেছে। তার মানে এবছর কিন্তু লকডাউনে পুরো স্কুল হলিডেটি নষ্ট হয়ে গেল। যারা বিশেষ করে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেনি বা দেশের বাইরে যাওয়ার সুযোগ তো তাদের ছিলই না। এবার বাংলাদেশিদের কথা আসে যে সামনেই কিন্তু ঈদ, তবে করোনা পরিস্থিতি খারাপ হলে যদি এই লকডাউন যদি আরও এক্সটেন্ড করা হয়, আরও বাড়ানো হয়, তাহলে কিন্তু ঈদের আমেজটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রচণ্ড শীতকাল, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম গরমের মধ্যেও আমাকে ভারী পোশাক পরে থাকতে হচ্ছে। রাতে 3-4 ডিগ্রি হয়ে যাচ্ছে সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরা কিন্তু মাইনাসে চলে যাচ্ছে। তো এখানে এই কারণে করোনা টেস্টের পরিমাণ বেড়ে গেছে, কারণ অনেকেই অসুস্থ হচ্ছে, ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে, অনেকে ভীত সন্ত্রস্ত হচ্ছে, গিয়ে টেস্ট করাচ্ছে, টেস্টের পরিমাণ বেড়ে গেছে। সরকার ভ্যাকসিন কার্যক্রম কিন্তু বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব যত বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়, কারণ প্রচুর পরিমাণ ভ্যাকসিন চলে এসেছে অস্ট্রেলিয়াতে। সেই পরিমাণ স্পিডে কিন্তু ভ্যাকসিন গ্রহণ হচ্ছে না। এই পর্যন্ত গতকালকে পর্যন্ত প্রায় 60 লক্ষ জন প্রথম ডোজ পেয়েছে এবং দ্বিতীয় ডোজ পেয়েছে 20 লক্ষ মানুষ। তো সরকার খুব দ্রুত চেষ্টা করছে যে এটিকে আরও দ্রুত বাড়িয়ে মোটামুটি 18 বছরের উপরে অস্ট্রেলিয়ান যারা আছে তাদের সবাইকে আগামী 1-1.5 বছরের ভিতরে সবাইকে এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায় কিনা। তবে গত শুক্রবার কিন্তু ন্যাশনাল ক্যাবিনেটের মিটিং শেষে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বেরিয়ে এসে যে প্রেস কনফারেন্সে যে ঘোষণা দিয়েছেন সেটি একটি 4 ধাপের একটি ঘোষণা দিয়েছেন, যে 4 মাত্রায় অস্ট্রেলিয়া আগামী 2023 সালের শেষে বা 24 সালের শুরুর ভিতরে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তার প্রথম ধাপটি এখন চলছে এবং সেই ধাপটি মোটামুটি এবছরের শেষ পর্যন্ত চলবে। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যাত্রী যারা আসছে এই মুহূর্তে প্রতি সপ্তাহে 7,000 জনের উপরে, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করা হবে আগামী 2.5 বছরের ভিতর পুরো অস্ট্রেলিয়াকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, তবে মানসিকভাবে ততদিন ভালো থাকবে না যতদিন আন্তর্জাতিক বর্ডার পুরোপুরি খুলে না যাবে। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এমার কাছে। অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। কোথাও দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার দুপুরে খুলনা পিটিআই স্কুলে 3 শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। এ সময় চাল, ডাল, তেল, আটা সহ 15 দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হয়। আমাদের পরিকল্পনায় আছে অন্তত 3,500 থেকে 4,000 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিব। পটুয়াখালীর পুরান ফেরিঘাট এলাকায় 600 অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন 42 ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক। গোপালগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 14 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরে অসহায় ও দুস্থ 150টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান এই মেডিকেল ক্যাম্পেইনের জন্য নির্দেশনা প্রদান করেছেন, যার অংশ হিসাবে আমরা ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করলাম। এদিকে রাঙামাটির চিংহলা মংমারি স্টেডিয়ামে 200 জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সহায়তা পেয়ে সন্তুষ্টির কথা জানান কর্মহীন মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে কর্মহীন প্রায় 800 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের
কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে 5 কেজি চাল এবং 1 কেজি করে লবণ চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। ভৈরবে প্রায় 5,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর গত 20 জুন কাগজপত্রে হস্তান্তর হলেও বাস্তবে বরাদ্দ হয়নি। ভূমিহীনরা ঘরে উঠতে পারেননি। মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাষাঞ্চর আশ্রয়ণ কেন্দ্রটিতে 200 পরিবারের ঘর তৈরির কাজ এখনও চলছে। কাজের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, আপনি যেমনটি বলছিলেন যে আমি যেখানে দাঁড়িয়েছি একটু যদি আপনাকে দেখাতে পারি যে এখানকার এই ঘরগুলো যে গেল 20 জুন হস্তান্তর করবার কথা ছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সেই ভূমিহীনদের কাছে আশ্রয়ণ কেন্দ্রগুলোকে হস্তান্তর তো দূরের কথা, অবস্থাটা হচ্ছে এরকম যে সেখানে কিন্তু বসবাসযোগ্য নয়। আপনি দেখেন যে কিভাবে সেই ঘর ভেঙে গিয়েছে এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যে এগুলো দুর্বল ভাবে করা হয়েছে, যে সেগুলো কিন্তু এই সামান্য বৃষ্টিতেই ঢলের সঙ্গে নেমে এসছে। এটি কিন্তু পুরো এলাকা জুড়ে প্রায় 200 ঘর এখানে নির্মাণ করা হয়েছে। একটি ঘরেও কিন্তু এখনো মানুষ উঠবার মতো অবস্থা নেই এবং এই প্রকল্পটি কিন্তু যেটি আগে থেকেই গ্রহণ করা হয়েছে এবং সেখানে এগুলো নির্মাণ কাজ শুরু হয়েছে এবং গেল যে 20 জুন মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে এগুলো উদ্বোধন করেছেন, সেখানে কিন্তু সরাসরি ভিডিও কনফারেন্সে এই পয়েন্টের সঙ্গে যুক্ত হবার কথা ছিল এবং এইখানে কিন্তু যারা নাকি উপকারভোগী তাদেরকে এই ঘরগুলোতে উঠবার কথা ছিল। কিন্তু এখানে ঢাকা থেকে কিন্তু সাংবাদিক দল যারা আসেন উদ্বোধনের পর্যায়ে তাদেরও এখানে আসবার কথা ছিল, কিন্তু এই দুর্গম এলাকাটিতে কিন্তু সেই কর্মসূচিটি কিন্তু পরে বাতিল করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই এলাকার সঙ্গে যুক্ত হননি। তবে এই যে ঘরগুলো উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধন প্রক্রিয়ার তালিকায় কিন্তু এই ঘরগুলো রয়েছে, কিন্তু এখানে এই ঘরগুলো কাজ সম্পূর্ণ না হওয়া এবং কাজে অনিয়ম এবং কাজগুলো যথাযথ না হবার অভিযোগের কারণে কিন্তু এগুলো এখনো হস্তান্তর করা যায়নি। এবং এখানকার যিনি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আছেন তিনি বলতে চাচ্ছেন যে এই ঘরগুলো তিনি আসবার আগেই নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই নির্মাণ প্রক্রিয়া এসে তিনি অনিয়ম দেখবার কারণে কিন্তু সেই ঠিকাদারকে বাতিল করে তারা উপজেলা প্রকৌশলীকে সরাসরি সম্পৃক্ত রেখে তারা সরাসরি এই কাজগুলোকে করবার চেষ্টা করছেন এবং আগে যে অনিয়ম হয়েছে সেগুলোকে ভেঙে সরিয়ে দিয়ে নতুন ভাবে মজবুত করে তৈরি করবার কথা বলছেন। একই সঙ্গে তিনি বলছেন যে জায়গাটিকে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে তার চারিদিকে কিন্তু প্যালাসেটিং করবার ব্যাপার আছে। তারা বলছেন যে এবং আরেকটু উঁচু করার ব্যাপার আছে, যে এই স্থানটি যেভাবে বালু ভরাট করা হয়েছে তার থেকে যদি আরেকটু উঁচু করা না হয় হয়তো বর্ষায় পানি ওঠার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই পাশে যে প্যালাসেটিং না করলে সেগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এমন নানা সমস্যার কথা তিনি জানিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে এখানে এখন নির্মাণ কাজ চলছে এবং রড ব্যবহার করা হচ্ছে এবং উন্নত মানের যাতে নির্মাণ হয় সে কারণে এখানে যারা উপকারভোগী আছেন তাদেরকেও এই কাজের সঙ্গে সম্পৃক্ত রাখা হয়েছে অংশগ্রহণ হিসাবে, তারা যেন তাদের প্রিয় ঘরটি যথাযথ হচ্ছে কিনা সেটিও তারা দেখভাল করতে পারেন। কারণ এই অঞ্চলের উপকারভোগীরাই কিন্তু এই 200 ঘর পাবেন এবং একত্রে এই 200 ঘরের যে বিশাল আশ্রয়ণ কেন্দ্র এটি কিন্তু এই অঞ্চলে বিরল ঘটনা এবং এখানকার অনেক ভূমিহীনকে একত্রে সম্পৃক্ত করবার জন্য কিন্তু এই প্রক্রিয়াটি এখানে করা হয়েছে এবং এই বিশাল খাস জমির মধ্যে একেবারে প্রধান রাস্তার পাশেই কিন্তু এই যে এই ভাষাঞ্চলের যে রাস্তাটি গিয়েছে এই অঞ্চলে সেটি পাশ ধরে কিন্তু এই আশ্রয়ণ কেন্দ্রটি করা হয়েছে এবং সারি সারি সমানে ঘর তোলা হয়েছে এবং লাল রঙের টিনে এই ঘরগুলো দূর থেকে কিন্তু অনেক সুদৃশ্য লাগছে, কিন্তু কাছে আসবার পরে কিন্তু এইগুলোর মান এবং ভেঙে পড়ার দৃশ্য এগুলো দেখে যে কেউ বিস্মিত হবেন। যে ঘরটিকে
প্রায় 1,90,000 টাকা বাজেট রাখা হয়েছে প্রতিটি ঘরের জন্য। এবং যে এইখানে যে ঘরগুলো নির্মাণ করা হবে সেজন্য কিন্তু প্রায় 4.25 কোটি টাকার বরাদ্দ রয়েছে এবং এই কাজগুলো যথাযথ করবার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে বিষয়টি আমি বলে রাখতে চাই, যেখানে কিন্তু দেওয়ানকান্দি নামে আরেকটি প্রকল্প রয়েছে, যেই প্রকল্পের কারণে গতকাল এইখানকার যে বর্তমান সহকারী কমিশনার ভূমি এবং যে কিছুদিন আগে যিনি এখানে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকে কিন্তু ওএসডি করা হয়েছে গতকালকে সেই কাজের অনিয়মের কারণে। এবং এটি কিন্তু প্রথম ধাপে কাজ ছিল, সেটি শিলি ইউনিয়নের মধ্যে পড়েছে, আর এটি হচ্ছে আদারা ইউনিয়নের মধ্যে পড়েছে এবং একেবারে দুর্গম এলাকায়। তো এই ছিল এই প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরের এই অঞ্চলের সর্বশেষ খবর। ইমা, মুন্সিগঞ্জ থেকে এতক্ষণ সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সহ বিভিন্ন হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গাছের চারা রোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 1953 সালে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে 12টি অনুষদের 59টি বিভাগ ও 6টি ইনস্টিটিউটে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলছে। অনলাইন কেনাকাটায় আগাম টাকা নিয়ে আর মাসের পর মাস অপেক্ষায় রাখা যাবে না গ্রাহককে। ইভ্যালি, আলিশা মার্টের মতো মার্কেটপ্লেসকে সর্বোচ্চ 10 দিনে পণ্য ডেলিভারির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ডিজিটাল কমার্স নির্দেশিকার মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা দূর হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে আগের অর্ডারগুলোর সমস্যা সমাধানেও আলাদা নির্দেশনার তাগিদ তাদের। হরিপদ সাহার রিপোর্ট। চোখ ধাঁধানো ডিসকাউন্ট অফারে গত 2 বছর ধরে লাখ লাখ ক্রেতা টানছে দেশের কয়েকটি অনলাইন বাজার। তবে মূল্য পরিশোধের পর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ডেলিভারি বা রিফান্ড না করার অভিযোগ জমেছে অনেক। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর্যালোচনা শেষে বাণিজ্য মন্ত্রণালয় জারি করেছে ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকা, যেখানে পণ্য ডেলিভারির সর্বোচ্চ সময়সীমা, অভিযোগ নিষ্পত্তি এবং পণ্য না দিতে পারলে বা ক্রেতা অর্ডার বাতিল করলে টাকা ফেরতের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ক্রেতা যখন একটা পণ্যের অর্ডার দিবে, তাকে যাতে 5 থেকে 10 দিনের ভিতর পণ্য ডেলিভারি দেওয়া হয়। যদি ডেলিভারি দিতে না পারে, তাহলে ওই টাকা যাতে যে চ্যানেলে দেওয়া হয়েছে সেভাবে 10 দিনের ভিতর ফেরত দেওয়া হয়। সো এখানে একটা বড় সিদ্ধান্ত, যেখানে মার্কেটপ্লেস কোনোভাবেই একজন বিক্রেতাকে ঘুরাতে পারবে না। যখন আমি দেখবো যে আমার কমপ্লেইনটা টাইমলি রিজলভ হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমার এসবের প্রতি আস্থাটা আরও বাড়বে। এখন যে সিস্টেমটা সরকার করতে চাচ্ছে, যে 10% অ্যাডভান্স পেমেন্ট করে বাকি 90% যদি পণ্য ডেলিভারির সময় দেওয়া হয়, তাহলে আমার যেটা মনে হয় গ্রাহকের স্বার্থ মানে 100% না হলেও 90% অলরেডি মানে সুরক্ষিত থাকবে। টেকসই ই কমার্সের জন্য এমন সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, লেনদেন প্রক্রিয়ায় ক্রেতাকে সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটার মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং বন্ধ হবে, ক্রেতাকে প্রতারিত করার সুযোগটা অনেকটাই সংকুচিত হবে এবং এই পুরো খাতের মধ্যে যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন চলছে সেটি অনেকটাই বন্ধ হবে। এই নীতিমালা জারি করার আগে অনেকে কোটি কোটি টাকা আসলে এখানে অর্ডার দিয়েছেন, সেগুলোর কি হবে সেটা নিষ্পত্তির জন্য মিনিস্ট্রি অফ কমার্স যদি একটা আলাদা করে প্রজ্ঞাপন জারি করে, তাহলে এই ক্রেতারা অনেকটা আস্থার মধ্যে চলে আসবে। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এসব মার্কেট প্লেসে ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ ভাউচার বা অর্থের বিকল্প হিসেবে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যাবে না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে হিমায়িত মাছ বেচাকেনার সরগরম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন ভোরে আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতাদের হাঁকটাকে মুখরিত হয়ে ওঠে এই অবতরণ কেন্দ্র। শুধু বাগেরহাট জেলায় নয়, পিরোজপুর, গোপালগঞ্জ থেকে পাইকাররা হিমায়িত মাছ কিনতে আসেন এই মাছ বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাগেরহাটের এই মৎস্য অবতরণ কেন্দ্রে, এখানে আসলে আপনাকে জানিয়ে রাখি যে উপকূলের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র, সামুদ্রিক মাছের জন্য এই বাগেরহাটের মৎস্য অবতরণ কেন্দ্র একটা বিখ্যাত। এখানে প্রতি বছর কিন্তু এই মৌসুমে কিন্তু আসলে অবরোধ থাকার কারণে এখানে জাপান এবং চীন, ওমান থেকে যে মাছগুলো আসে সেই মাছের জন্য কিন্তু এইখানে সরগরম থাকে। আপনাকে জানিয়ে রাখি যে আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে সরগরম হয়ে থাকে। এখানে প্রায় কয়েক হাজার মানুষ মাছ কেনার জন্য বিক্রেতাদের একটা
ভিড় লেগেই থাকে। রূপচাঁদা, মোচন ট্যাংরা, কাউয়া, আড়াই সুতা, সাগরের বাইলা এবং বড় কাউয়ার ট্যাংরা এবং বৌ মাছ ইত্যাদি সহ কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছ আসে এবং প্রতিটা এখানে কিন্তু চিটাগাং থেকে এই মাছগুলো সরাসরি ফ্রিজে করে এখানে কিন্তু মাছ নিয়ন্ত্রণ গাড়িতে করে এখানে চলে আসে এবং এই জায়গায় কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু এই মাছ বিক্রি হয় এবং এই প্রতিটি প্যাকেটে কিন্তু 10 কেজি এবং কোনো প্যাকেটে 20 কেজি এই দুটো প্যাকেট কিন্তু এখানে আসে এবং এটা সরাসরি ওমান এবং চীন এবং জাপান থেকে 3টা দেশ থেকে কিন্তু এই মাছটা চিটাগাং বন্দরে এখানে নামেন ফেরিঘাটে, ওখান থেকে কিন্তু প্যাকেটজাত অবস্থায় এখানে গাড়িতে করে এই অঞ্চলে উপকূলীয় এলাকায় কিন্তু আসে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে 65 দিন যে সাগরে অবরোধ, এই অবরোধের কারণে কিন্তু উপকূলে মাছের সংকট দেখা দেয়। এই মাছটা কিন্তু এখানে মানুষের চাহিদা মেটায় এবং এই মাছের এখান থেকে কিন্তু শুধু বাগেরহাটের এই অবতরণ কেন্দ্র থেকে গোপালগঞ্জের একটি অংশ এবং পিরিজপুরের নাজিপুর এবং উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে মোরালগঞ্জ এবং শরণখোলা এবং পিরিজপুরের একটি অংশ এখান থেকে কিন্তু পাইকাররা ভোরবেলা এসেই এই মাছগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যান। এবং আপনাকে আর একটু জানিয়ে রাখি যে আসলে এই মাছের কিন্তু দাম একটু কম, চাহিদাও কিন্তু বেশি রয়েছে, কারণ এই আমাদের যে এই উপকূলীয় এলাকার কিন্তু মাছের একমাত্র কিন্তু সাগরের মাছের উপরে নির্ভরশীল এবং এই সাগরের যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে এই কারণেই কিন্তু এই সামুদ্রিক মাছের জন্য কিন্তু এই হাটটা আসলে বিখ্যাত এবং 1984 সালে কিন্তু এই হাটটা কিন্তু সামুদ্রিক মাছের জন্য প্রতিষ্ঠিত হয়। তারপরে থেকেই কিন্তু সামুদ্রিক মাছের কিন্তু বেচাকেনা শুরু হয়। এখানে কিন্তু ইলিশ মাছের আসলে প্রচুর পরিমাণে ইলিশের সিজনে কিন্তু মৌসুমে কিন্তু এই মাছগুলো পাওয়া যায়, কিন্তু এখন কিন্তু অবরোধের কারণে মাছ সংকট থাকায় কিন্তু এই হিমায়িত মাছের উপরে নির্ভর করতে হয় এই অঞ্চলে মানুষের। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু যে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে এবং হাট বাজারে ক্রেতা বিক্রেতাদের সরগরম থাকে। আমি একটু কথা বলবো যে এখানে যে একজন ব্যবসায়ী আছে এবং চাহিদা কেমন দেখছেন আপনারা? ধন্যবাদ। এই চাহিদা, এই মাছের চাহিদা অনেক বেশি আমাদের নিয়ে আসেন। আমি জানতে চাইবো যে আসলে কিভাবে মাছটা এখানে নিয়ে আসেন এবং চাহিদা কেমন দেখছেন আপনারা? ধন্যবাদ। এই চাহিদা, এই মাছের চাহিদা অনেক বেশি। আমাদের যে 65 দিনের জুন জুলাই মাসের যে আমাদের সাগর টপ থাকে ওই টাইমের মধ্যে আমরা বিদেশ থেকে এই মাছটা ইম্পোর্ট করি। আমরা ওমান থেকে, ইন্ডিয়া থেকে এই মাছটা ইম্পোর্ট করে, যেহেতু ওই সময় আমাদের এই মাছের ঘাটতি থাকে সেজন্য আমরা ওই মাছটা ইম্পোর্ট করে মানে ওই পাইকারদের মানে ঘাটতিটা পূরণ করি। আচ্ছা, যেমনটা উনি জানিয়েছেন যে আসলে এখানে কিন্তু মাছের চাহিদা থাকার কারণে কিন্তু এই অঞ্চলে মানুষের কাছে কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে মাছগুলা। এখানে যে পর্যন্ত কম প্রতি কেজি মাছের দাম আমার কাছে ছিল বাগেরহাটের এবং এই কেবি বাজার থেকে মাছের খবর। বাগেরহাট থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিল সহকর্মী আলী আকবর টুটুল। রাজবাড়ীর সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গাইনি চিকিৎসক না থাকায় ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র প্রতিদিন অর্ধশতাধিক রোগী আসে সেখানে। দীর্ঘদিন ধরে গাইনি ডাক্তার না থাকায় চিকিৎসা না নিয়েই ফেরত যাচ্ছেন তারা। অনেকে দূর দূরান্তে গিয়ে ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ সেবা কেন্দ্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানান ভুক্তভোগীরা। রাজবাড়ীতে দীর্ঘদিন গাইনি ডাক্তার না থাকার কারণে আমরা রুগী দেখতে ব্যাহত হচ্ছে। রুগীদের আমরা বাইরে পাঠাতেছি, সদর হাসপাতালে পাঠাচ্ছি, প্রাথমিক চিকিৎসাটা তাদের দিচ্ছি, কিন্তু আমরা প্রপারলি মানে জটিল রোগীগুলো আমরা ডাক্তার ছাড়া পাচ্ছি না। সুদূর আমেরিকা থেকে কার্গো বিমানে নিয়ে আসা হয়েছে 18টি ব্রাহ্মা গরু। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসলেও মালিকের কাছে নয়, পশুগুলো জব্দ করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। দেশে এই জাতের গরু আমদানির কোনো অনুমতি না থাকায় আটক করা হয়েছে বলে জানায় অধিদপ্তর। অবৈধভাবে গরুগুলো নিয়ে এসেছে ঢাকার সাদেক এগ্রো। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দুধের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দেশে ব্রাহ্মা জাতের গরুর প্রজনন এবং আমদানি বন্ধ রেখেছে সরকার। এরই মধ্যে সোমবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে নামানো হয় তুর্কি কার্গো বিমানে আমেরিকা থেকে নিয়ে আসা 6টি কাঠের বাক্সে ব্রাহ্মা জাতের 18টি গরু। কাস্টমস কর্তৃপক্ষ সাদেক এগ্রোর কাছ থেকে আমদানি কোনো কাগজপত্র না পাওয়ায় পশুগুলো হস্তান্তর করে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে।
মঙ্গলবার বিমানবন্দর থেকে পশুগুলো নেওয়া হয় সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইনে। সেখানে কাঠের বাক্স কেটে একে একে গরুগুলো বের করা হয়। এর মধ্যে একটি বাক্সে 4টি গরু রাখায় অসুস্থ হয়ে মারা যায় একটি ষাঁড়। অবৈধভাবে এসব গরু আমদানির বিষয়ে অনেকটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে সাদেক এগ্রো জানায়, আমেরিকা থেকে না বলেই বুকিং দেওয়া হয়েছে পশুগুলো। আমরা এই এনওসির জন্য ফাইল জমা দিচ্ছি আরো 8-9 মাস আগে। ফাইল কিন্তু এখনো প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়ে। তারা আমাকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ হয়ে যাবে। এই লকডাউনের জন্য আমাদের দেশের পেপার প্রসেসিংটা একটু স্লো হয়ে গেছে, তার কারণে উইদাউট নোটিসিং মি তারা এটাকে আসলে পাঠিয়ে দিচ্ছে। এ বিষয়ে প্রাণী সম্পদ অফিস বলছে, অবৈধভাবে আমদানি করায় মামলা হবে সাদেক এগ্রোর বিরুদ্ধে। এনটিআরসি কমিটির যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে ব্রাহ্মা আনা পুরো নিষিদ্ধ, কারণ আমরা দুধের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ করে যদি ম্যাল প্র্যাকটিস হয়, সেখানে যদি ব্রাহ্মার বীজ যায়, সেক্ষেত্রে আমাদের দুধের উৎপাদনের একটা ডিজাস্টার নামতে পারে। আমদানি করা 18টি ব্রাহ্মার মধ্যে 8টি ষাঁড় ও 8টি বকনা ব্যবসায়িক উদ্দেশ্যেই এসব আমদানি করা হয়েছে বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাবা, মা, ভাই ও বোন মিলে একই পরিবারের 5 জন প্রতিবন্ধী সহ 9 জনের জীবনযুদ্ধে একমাত্র ভরসা দৃষ্টি প্রতিবন্ধী নুরুন নবী। দোতরা বাজিয়ে গান গেয়ে উপার্জনে কোনো রকমে চলে গোটা সংসার। করোনার এ সময়ে তাদের ভাগ্যে জোটেনি সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা। লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো ছবি আর তথ্য নিয়ে দেখুন ব্যুরো রিপোর্ট। লালমনিরহাটের সীমান্ত এলাকা আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি গ্রামের প্রতিভাবান দোতারা বাদক 24 বছরের দৃষ্টি প্রতিবন্ধী নুরুন নবী। 9 সদস্যের পরিবারে বাবা, ভাই, বোন মিলে 5 জনই তার মতো দৃষ্টিহীন। হাটবাজার আর শহরের বিভিন্ন স্থানে গান গেয়ে 2 থেকে 300 টাকা জোটে তার ভাগ্যে। ভাতা পাই, সেই ভাতা আমার 1 মাসেই না হয়, আমার 10-15 দিনেতে আমার শেষ হয়ে যায়। আমি খুব কষ্টে মনে এই ছোয়া পোয়া স্বামীকে নিয়ে আমি দিন কাটাইছি। করোনার কারণে এখন মানুষ বাইরে বেড়াইতে চাইতেছে না, আমাদের গান কেউ শুনতে চায় না। আমরা যে ইনকাম করে আনি খাবো এই দোতরা বাজে, সেটা ইনকাম আমাদের হয় না এখন। করোনার এই সময়ে তাদের খোঁজ নেননি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান। দোতরা একটা ধরি বেড়ায়, বিক্রি করে খায়, যায় যে 10-5 টাকা করে দেয়, ওইটা দিয়ে সংসার চালায়। ও গান বাজনা করে, করা শেষ করার পর ফোন দেয়, আমার কাজ শেষ হলে ও নিয়ে আসি। প্রচার মাধ্যমে যদি উপস্থাপন করা যেত, তো ছেলেটা একটু এগিয়ে যেতে পারতো। তাদেরকে নিয়ে তার মা এবং বাবা খুব কষ্টে দিন যাপন করতেছে। সরকার যদি এইটা বিধি ব্যবস্থা নেয়, তার একটা বাড়ি ঘোড়া, খাবার দাবার। প্রতিবন্ধী টাকা পাচ্ছে তারা 5 জন, কিন্তু এই ভাতায় তাদের দিন চলে না। সরকার যদি রাষ্ট্রীয়ভাবে একটা আলাদাভাবে দৃষ্টি দেন, তার জীবনযাপনটা সচ্ছল হবে। সম্প্রতি পরিবারটিকে সহযোগিতা দেওয়ার আশ্বাস মিলেছে জেলা প্রশাসন থেকে। যেহেতু তাদের উপার্জন কম, একই পরিবারের সবাই দৃষ্টি প্রতিবন্ধী, আয়ের কোনো উৎস নেই, তাদেরকে ভিন্নভাবে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। একই পরিবারে 5 জন দৃষ্টি প্রতিবন্ধী থাকার ঘটনা বিরল। সময় সংবাদ, লালমনিরহাট। আবারও দেশের বাইরের খবর। স্বাধীনতার 245 বছর পরও বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন প্রায় কোটি মানুষ। প্রতিদিনই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখ লাখ বাসিন্দা। এদের মধ্যে অনেকেই আবার না খেয়েও থাকেন। অভুক্ত এই মানুষের কাছে খাবার তুলে দিচ্ছে আমেরিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান সোশোয়াভিল ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। এ যেন আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন 5.5 লাখেরও বেশি মানুষ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই আবার না খেয়ে থাকেন। একটি কাজের আশায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন রাস্তায়। করোনা মহামারীর কারণে অবস্থার অবনতি হয়েছে আরও। সরকারি সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত এসব কাগজপত্রহীন মানুষ। আর তাই অভুক্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রতিষ্ঠান সোশোয়াভিল মেকিং চেঞ্জ হ্যাপেন। তাদের সহযোগী হিসেবে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশে বিদ্যানন্দের 1 টাকায় আহার বেশ সাড়া ফেলেছে। তারই আদলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির স্লোগান মিল অন এ ডাইম, অর্থাৎ 10 পয়সায় খাবার। আর এই কর্মসূচিতে অনেক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তো অন্যান্য বিশ্বের মানুষগুলা চিন্তাও করতে পারবে না যে এখানে কিছু মানুষ আছে যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে রাস্তার উপর থাকে, ওদেরকে আমরা সাহায্য করতেছি খাবার দিয়ে এই প্যান্ডামিকের সময়। আমরা এখানে এসে আমরা রেডিমেড মিল দেই আর টু আনডকুমেন্টেড পিপল
and I mean this feels really good because I was born here. I'm kind of born হইছি, so আমি একটা নাইস জিনিস করতে পারি, helping out the community, helping out people. আপাতত নিউ ইয়র্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটির কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়েই খাদ্য বিতরণের এই কর্মসূচি পালনের আশা তাদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের কলকাতার পর এবার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও ভুয়া ভ্যাকসিন কাণ্ডে তোলপাড়। ২৫০০ মানুষকে ভ্যাকসিনের পরিবর্তে দেওয়া হয়েছে লবণ পানি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ১২ জনকে। করোনা মহামারী নিয়ন্ত্রণে ভারত জুড়ে চলছে গণহারে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে খোদ বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে ভুয়ো ভ্যাকসিন প্রয়োগের খবরে শুরু হয়েছে তুলকালাম। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মুম্বাই শহরে ২৫০০ মানুষকে দেয়া হয়েছে নকল ভ্যাকসিনের ইনজেকশন। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ভুয়া ভ্যাকসিন সহ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। খবরে বলা হয়, গত ২ মাস ধরে মুম্বাইয়ে বেশ কয়েকটি বেসরকারি টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের পরিবর্তে লবণ পানির ইনজেকশন দেওয়ার অভিযোগে অভিযান শুরু করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া ভ্যাকসিনের ঘটনা ঘটে। এই ঘটনায় আটক করা হয় একজনকে। সে সময় করোনার ভ্যাকসিনের বদলে দেয়া হয় হামের টিকা। এ নিয়ে তোপের মুখে পড়ে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। ভুয়া ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা সিটি কর্পোরেশন ঘেরাও করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২টি দেশের সঙ্গে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা যেমন নিজস্ব কর্মস্থলে ফিরে আসতে পারবেন, তেমনি কুয়েত থেকে নিজের দেশে পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারবেন তারা। কুয়েত সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে ১৬ মাস ফ্লাইট বন্ধ রাখার পর আবারও ১২টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাস থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। সমস্যা প্লাস আমরা দেশের বাইরে যাওয়ার জন্য চাইতেছি, কেউ যেতে পারতেছে না, আসতে পারে। কুয়েত সরকার কিন্তু 12টা দেশের জন্য ফ্লাইট চালু করছে এবং যাইতে পারতেছে, আসতে পারতেছে। বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন যেন বাংলাদেশ বিমান চালু করা হয়। ফ্লাইট চালু করলেও করোনা টিকার 2 ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি 2020 সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে। সময় সংবাদ, কুয়েত। ছুটি কাটিয়ে কাতার ফিরলে বাধ্যতামূলক 10 দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় প্রত্যেক কাতার প্রবাসী বাংলাদেশিকে। এতে অতিরিক্ত গুনতে হয় 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ছুটি কাটিয়ে কাতার ফিরে এত টাকা দিয়ে হোটেলে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনার শুরু থেকে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর অবস্থানে কাতার। দেশটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে প্রত্যেক প্রবাসীকে থাকতে হয় হোটেল কোয়ারেন্টিনে। বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে হোটেল কোয়ারেন্টিনে 70 থেকে 1 লাখ টাকা খরচের যোগান দেয়া প্রবাসীদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে হোটেল কোয়ারেন্টিনের জন্য নগদ অর্থ সহায়তা দাবি করেছেন তারা। আমি সরকারকে বিনীত অনুরোধ করব, সৌদির মতো যদি কাতার প্রবাসীদেরকেও এই সুযোগটুকু দেয়, তাহলে কাতার প্রবাসী অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবে। তো আমরাও বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করবো, আমরা যারা শ্রমজীবী মানুষ কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য দেশে অবস্থান করছি, আমাদেরকেও যেন এভাবে হোটেল কোয়ারেন্টাইনে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা যারা কাতার প্রবাসী আছি
আমাদেরও এখানে হোটেল কোয়ারেন্টাইনের জন্য বাংলাদেশে টাকা 70 থেকে 81 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। আমরাও যাতে এইভাবে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাই। কাতার থেকে 2 ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের কিছুদিনের জন্য হোটেল কোয়ারেন্টিন বাতিল করা হলেও বর্তমানে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের কাতার ফিরলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নির্দেশ জারি করা হয়েছে। সময় সংবাদ, কাতার। মহামারী করোনার নতুন ধরন ডেল্টার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। ভারতীয় এ ধরন ছড়াচ্ছে আরও দ্রুত। এতে বিপাকে পড়েছেন সবাই। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। প্রাণঘাতী করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। এবার হানা দিয়েছে ভারতীয় ডেল্টা। এ ধরনের গণহারে সংক্রমণ ছড়াচ্ছে গাউটেং সহ আশেপাশের কয়েকটি প্রভিন্সে। তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন আর স্বাস্থ্যবিধির পরও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতি আশঙ্কাজনক হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের এই তৃতীয় ধাপ গত 2 বারের ধাপের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং সংক্রমণের হার অনেক বেশি। এখানকার প্রবাসী বাংলাদেশিরা যেহেতু ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ রিটেল বিজনেসের সাথে জড়িত, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মারাত্মকভাবে সংক্রমিত হচ্ছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। আমরা সবাই আতঙ্কিত এবং বিপদগ্রস্তভাবে আছি। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ অনলাইন টেলিসেবা দিয়ে যাচ্ছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। বাংলাদেশিদের মধ্যে কিছু ভুল তথ্যগত কারণে তারা হাসপাতালে যেতে চায় না। অনেকেই ভাষাগত দুর্বলতার কারণেও যেতে চায় না। এটা সম্পূর্ণই ভুল। কোভিড-19 নতুন করে নতুন রূপে সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 3 দফা আক্রমণে সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধিতে কমছে না আক্রান্ত আর মৃত্যুর মিছিল। খুব শীঘ্রই কমছে না সংক্রমণ আর কাটছে না অচল অবস্থা, এমনটাই আশঙ্কা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। আবারও ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। লন্ডনের ওয়েম্বলিতে সেমিফাইনালে ইতালির জয়ের পর রোমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। ভোররাত পর্যন্ত চলে আনন্দ উল্লাস। এদিকে স্পেনের হারে হতাশ প্রবাসী বাংলাদেশি সহ মাদ্রিদের ফুটবল ভক্তরা। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। এছাড়া স্পেন থেকে তথ্য ছবি পাঠিয়েছেন সাইফুল আমিন। টানা 33 ম্যাচে অপরাজিত থেকে ইতালি রেকর্ড গড়েই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে পৌঁছেছে। ইতালির এই জয়ে দেশটির রাজধানী রোমে হাজার হাজার মানুষ রাতভর উল্লাস করে। গাড়ির হর্ন বাজিয়ে পতাকা উড়িয়ে আতসুরিদের পক্ষে নানা স্লোগান দেয় তারা। বাংলাদেশি সহ ইতালীয়রা খুবই আনন্দিত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালিতেই আসবে। ইনশাআল্লাহ সামনে আমরা আবার জিতবো ইনশাআল্লাহ। এবারে ইউরো কাপ ইনশাআল্লাহ ইতালি নিব। অনেক আনন্দিত আর আশা করি ফাইনালে জিতবে। অনেক বছর পর ইতালি ইউরো কাপ জিতবে। আমরা ইতালি প্রবাসী এবং ইতালির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে উল্টো চিত্র ছিল স্পেনে। দেশটির রাজধানী মাদ্রিদ শহরের বার রেস্তোরাঁয় একসঙ্গে খেলা দেখেছেন সমর্থকরা। ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। আমরা অনেক খুশি, ইতালি আজ জয়ী হয়েছে এবং আশাবাদী ফাইনালেও আমরা বিজয়ী হব। স্পেন হেরে যাওয়ায় আমরা শঙ্কিত না। টাই ব্রেকার একটা লটারি, আর সেই লটারিতে বিজয়ী হয়েছে ইতালি। আমাদের ইয়াং খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে, যা আগামী ওয়ার্ল্ড কাপে কাজে আসবে। অনেক আশাবাদ ছিলাম যে স্পেন জিতবে। স্পেন আসছে, আমরা হতাশ, বাট আমরা নিরাশ হইনি। আমরা একটা নতুন তরুণ পেয়েছি যে আগামী ওয়ার্ল্ড কাপে আমাদের তবে স্প্যানিশদের হতাশার মাঝে নিজেদের মতো করে উদযাপন করেছেন সেখানের বসবাসরত ইতালিয়ানরা। জমজমাট এক ম্যাচ উপহার দেওয়ায় দুই দলের ফুটবলারদের ধন্যবাদ জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা। ইতালির জয়ের পর হাজার হাজার দর্শক সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং এই আনন্দ উল্লাস চলে ভোর রাত পর্যন্ত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালির ঘরেই আসবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 মাস পর সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ফের শুরু হলো ভ্যাকসিন নিবন্ধন। আবেদন করতে পারবেন 35 বছরের বেশি বয়সের সবাই।
এবং স্বাধীনতার প্রায় 250 বছরেও অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন কোটি মানুষ, খোলা আকাশের নিচে থাকছেন লাখ লাখ বাসিন্দা, অনাহারে অনেকেই। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।